সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ। বিভিন্ন জেলায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ, গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান। চারুকলায় আগুনের ঘটনায় উৎসবে প্রভাব পড়বে না, মন্তব্য সংস্কৃতি উপদেষ্টার। দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস। বর্ষবরণ আয়োজনে পাহাড়ে বিজু উৎসবে সম্প্রীতির ডাক, পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে আহ্বান। এবছর মার্চে চট্টগ্রাম বন্দরে 12.5% বেশি পণ্য রপ্তানি, আমদানি কমেছে 3.5 ভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদতমা। চলে যাচ্ছি পুরো খবরে। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। স্লোগানে মুখর পুরো উদ্যান এবং আশপাশের এলাকা। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক স্লোগানে লাখো মানুষের স্রোত গিয়ে মিশেছে মার্চ ফর গাজা গণজমায়েতে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি ফেসবুক ইভেন্ট পেজ এই কর্মসূচির আয়োজন করেছে। বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মার্চ ফর গাজা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে। বিকেল 3টায় গণজমায়েতের মূল অনুষ্ঠান শুরু হলেও সকাল 10টা থেকেই সারা দেশে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করে মানুষ। এ সময় বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে বাংলাদেশ ফিলিস্তিনের পতাকা সহ নানা ধরনের প্ল্যাকার্ড। এর প্রভাবে শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এই গণজমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান নিয়েছে। মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, এই মুহূর্তে আপনি কি কর্মসূচি দেখতে পাচ্ছেন, আনুষ্ঠানিকতা নিয়ে জানাবেন। জি, আসলে মার্চ ফর গাজার যে কর্মসূচি, এই কর্মসূচির ডাকে কিন্তু সারা দেশ থেকে লাখো লাখো মানুষ কিন্তু এখানে লাখ লাখ মানুষ এখানে যুক্ত হচ্ছেন এবং এখন পর্যন্ত সকাল 10টার পর থেকে আমরা যেটা দেখছি যে তাদের যে গণজোয়ার যে স্রোত সেটি কিন্তু এখনও থামছে না, এখনও শেষ হচ্ছে না। আমি যদি আপনাকে আমার সহকর্মী জনি আছেন এখানে, তাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো উপর থেকে যতদূর দেখা যায় তত দূরেই কিন্তু মানুষের এমন গণজোয়ার, মানুষকে যেভাবে প্রবেশ করছে, বিশেষ করে কারণ বাজার, বাংলা মোটর, এই সড়কটি যেটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি কানায় কানায় পূর্ণ। এবং আজকে 3টা কেন্দ্রিক সোহরাওয়ার্দীতে যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে কিন্তু সবাই এখানে আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং প্রত্যেকের হাতে আমরা দেখছি যে ফিলিস্তিনে হামলার বন্ধ এবং এই বিষয়ে যেন খুব দ্রুত একটি সুরাহা এবং বিশ্বমোড়ল যারা আছেন এবং আরব বিশ্বগুলো যেন দ্রুত সময়ের মধ্যে এই হামলা এবং এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড বন্ধে তারা যেন পদক্ষেপ নেয়, সেই বিষয়ে কিন্তু এখান থেকে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে। এবং আয়োজকরা যেটি বলছেন, আজকের এই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি ঘিরে কিন্তু আর পুরো বিশ্বকে একটি মেসেজ দিতে চান। আসলে ফিলিস্তিনের নির্যাতিত যারা আছেন তাদের পাশে যেমন বাংলাদেশ আছে, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ছাড়াও অন্য বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন তারা কিন্তু আজকে এখানে সকাল থেকে যোগ দিতে আমরা দেখেছি। এবং পরিবারের অনেকে ছোট সদস্য যারা আছে তারাও এখানে আসছেন এবং পতাকা হাতে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের যে ভাব সেটি প্রকাশ করছেন। অনেক নারী সদস্যদেরকেও আমরা দেখেছি আজকের এই আয়োজনে সামিল হতে এবং যার যার জায়গা থেকে যেভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু সামিল হতে দেখা গেছে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এর পাশে যে রমনার উদ্যান রয়েছে সেখানে কিন্তু অনেকে অবস্থান নিচ্ছে এবং সড়ক জুড়ে হাজারো মানুষের ঢল কিন্তু এখনও দেখা যাচ্ছে। পদযাত্রা এখনও শেষ হয়নি। আমরা সকাল 10টার পর থেকে যাদেরকে সোহরাওয়ার্দীর মুখে আসতে দেখেছি সে 4টা থেকে 5টা পয়েন্ট দিয়ে প্রবেশের কথা ছিল, সবগুলো পয়েন্টেই উপচে পড়া ভিড়
লক্ষ্য করা যাচ্ছে। এবং এই আজকের এই আয়োজন থেকে কিন্তু ইসলামিক স্কলারদের ডাক এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি এবং বিভিন্ন ইসলামিক দলগুলো যেগুলো রয়েছে, হেফাজত সহ, তাদের নেতাকর্মীরাও কিন্তু এখানে আছেন এবং তারাও কিন্তু স্লোগানে মুখরিত করে তুলেছে পুরো শাহবাগ এলাকা এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ সহ ভেতরের তাদের অবস্থান কিন্তু সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো এর আশপাশের যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কই যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে এবং স্থবির হয়ে পড়েছে। মূলত মানুষের যে গণজোয়ার, মানুষের যে স্রোত, সেটি কিন্তু আসলে সকাল 10টার পর থেকে যেটি শুরু হয়েছে সেটি এখনও চলমান রয়েছে। মূলত 5ই আগস্টের পরে আমরা আসলে ঢাকা শহরে এত বড় আয়োজন, এত বড় একটা কর্মসূচি আসলে আমাদের যেমন চোখে পড়েনি এবং বিশ্ববাসীও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সাম্প্রতিক সময় এত বড় কোনো মুভমেন্ট বিশ্বের কোথাও হয়তো সেভাবে চোখে পড়েনি। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা এবং এই আয়োজনকে যেন কেউ ভিন্ন খাতে নিতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং মার্চ ফর গাজা আয়োজক যারা আছেন তাদের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে। গত 2-3 দিন এই বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমেও তারা এই বিষয়ে বার্তা পাঠিয়েছেন এবং বলেছেন কোনো প্রকার নাশকতা বা কোনো প্রকার উচ্ছৃঙ্খলাতে যেন কেউ না জড়ান, শান্তিপূর্ণভাবে যেন এই কর্মসূচিটি সফল করা যায় এবং বিশ্বের দরবারে যেন একটি মেসেজ পৌঁছানো যায় ফিলিস্তিনে হামলা বন্ধ এবং সেখানে যে বর্বরতা চলছে সেটি বন্ধ করে ফিলিস্তিনিদের যে অধিকার সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়, তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যায়। সেই লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রতা জানিয়ে আজকের এই আয়োজনে যোগ দিয়েছেন এবং বিশ্ব মিডিয়ার কাছে, বিশ্বের মোড়লদের কাছে মেসেজ পৌঁছে দিচ্ছেন যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা নিরসনে একটি উদ্যোগ নেওয়া যায়। সেই সাথে জাতিসংঘের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন আজকের এই আয়োজনের মধ্য দিয়ে এবং বরাবরই বলে আসা হচ্ছে জাতিসংঘের সদিচ্ছা এবং জাতিসংঘের যতটুকু করণীয় সম্ভব ততটুকু জাতিসংঘ তাদের জায়গা থেকে করছে না, যার কারণে এই যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধের কোনো আভাস বা কার্যকরী তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণে এখন পর্যন্ত ফিলিস্তিনের প্রতিটা রাত, প্রতিটা দিন একটি মৃত্যুর ফাঁদ বলে কিন্তু সেখানকার মানুষ দিন পার করছে। আসলে সেখানকার মানুষরা কেউ জানেন না পরের দিনের সকালটি তারা কেউ দেখতে পাবেন কিনা, এমন পরিস্থিতি আসলে প্রতিদিন এত নারী, শিশু এবং যারা মারা যাচ্ছেন, গণমাধ্যম কর্মীরাও সেখানে হামলার শিকার হচ্ছেন, এমন পরিস্থিতি আসলে বিশ্বের মধ্যে কিন্তু বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো সহ সকল দেশগুলোতে এক প্রকার এখন প্রতিবাদ যেমন চলছে এবং সবাই যার যার জায়গা থেকে তাদের প্রতিবাদে সামিল হওয়ার চেষ্টা করছে। আমরা ইসরায়েলেও দেখেছি এবং মূলত ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের যে হামলা এবং বর্বরতা চলছে সেটি বন্ধের দাবি কিন্তু বিভিন্ন দেশে চালিয়ে আসা হচ্ছে। সেই সাথে আজকে এখানে যারা আসছেন এবং তারা কিন্তু বারবারই বলছেন শুধুমাত্র মুসলিম বিশ্ব যতগুলো মুসলিম দেশ আছে তাদের নীরব ভূমিকা, তাদের কার্যকরী তৎপরতা নেই বলেই কিন্তু এরকম পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলে আসছে। সাম্প্রতিক সময় যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে সেটির অবসান তো ঘটছেই না, সেই সাথে বরঞ্চ গত কয়েকদিন নাগাদ আমরা যেটি দেখেছি সেটি অনেকাংশেই বেড়েছে এবং তার প্রতিবাদে কিন্তু সারা বিশ্ব জুড়েই এখন প্রতিবাদের ঝড় বইছে। সেই প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশে ঢাকায় যে মার্চ ফর গাজার যে আয়োজন করা হয়েছে সেই ডাকে মূলত ইসলামিক স্কলার সহ বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন সংস্থা থেকে তাদের যে আয়োজনের যে ডাক এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ সেটি কিন্তু চলছে। এই মুহূর্তে সেখানে কিন্তু আমাদের আরেক সহকর্মী আলামিন হোসেন সেখানে আছেন, আমরা তার কাছে যাব যে সেখানকার সর্বশেষ পরিস্থিতি, আজকের যে আয়োজন ঘিরে আমাদেরকে সেই সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন সহকর্মী আলামিন। নাহিদ, আমরা সকাল 11টার থেকে শাহবাগের এই অংশে, বিশেষ করে শাহবাগ হয়ে ঢাকা যে অফিসার্স ক্লাব সেখান থেকে তারপর ইঞ্জিনিয়ার স্টেশন থেকে শুরু করে এই মৎস্য ভবন পর্যন্ত যে সড়ক, এই সড়ক সংগ্রহ করছিলেন এবং আমরা কখনো কখনো সোহরাওয়ার্দী যে উদ্যান, সেই উদ্যানের মধ্যে গিয়েছিলাম। একদমই কানায় কানায় পরিপূর্ণ এলাকা, অর্থাৎ এই দিকটা রমনা পার্কও কানায় কানায় পরিপূর্ণ, সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। সমাগম এত বেশি যে সিএসপি হয়ে দোয়েল চত্বরের দিকে যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে আসলে আমরা মিডিয়া কর্মী সহ কোনো মানুষই সেই দিকটা দিয়ে ঢুকতে পারি না, অর্থাৎ প্রচুর লোক সমাগম রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল,
সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন সহ নানা সংগঠন এবং শ্রেণী পেশার যে মানুষ রয়েছে তাদের ব্যানারে সেখানে তারা মিছিল এসেছে। বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে মিছিল এসেছে। আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদেরও আসলে সেখানে বিপুল উপস্থিতি আমরা সেখানে লক্ষ্য করছি। সবারই একটা দাবি, তারা দুই স্লোগান দিচ্ছেন, আল আকসার অপমান, শহীদে নারী মুসলমান, এবং ইসরায়েলের যে বর্বরতা, যে নৃশংসতার কথা যেটি বারবার বলা হয়েছে, গণহত্যা যেটি চালানো হয়েছে সেটি অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপের জন্য বিশ্ব মোড়ল যারা রয়েছেন তার প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তারা যেটি বলছেন যে বিশ্বের 57টি মুসলিম দেশ রয়েছে, পাশাপাশি মুসলমানদের যে সংগঠন সহ তারা কেন নিশ্চুপ, তাদেরকেও আসলে এই গাজায় গণহত্যা বন্ধে এবং ফিলিস্তিনের যে জমি অধিগ্রহণ করেছে ইসরায়েল সেটি ফিরিয়ে দেওয়ার তারা দাবি জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি কেউ পিকআপে এসেছেন, কেউ বাসে করে এসেছেন, কেউ হেঁটে এসেছেন, অর্থাৎ যে যার মতো করে জমায়েত এসেছেন এবং মঞ্চ থেকে আমরা এত উপস্থিতি ছিল যে সেখানে মঞ্চের আশেপাশে আসলে আমরা যেতে পারিনি। আরেকটি বিষয় আপনি জানেন যে এই এত বিপুল পরিমাণ লোক এখানে জমায়েত হওয়ার পরে মূলত নেটওয়ার্ক যেটি সেটি আসলে ফল করে একরকম, যার কারণে সেখানে নিজেদের মধ্যে যে কানেক্টিভিটি অর্থাৎ যোগাযোগ করতে পারেন, বেশি মানুষ হওয়ার কারণে সেখানে নেটওয়ার্কে একরকম জটিলতা তৈরি হয়েছিল। এর বাইরে সেখানে মঞ্চ থেকে যেটি বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে একজন প্রতিনিধি সেই যে মঞ্চ রয়েছে সেখানে তারা ডেকেছেন, পাশাপাশি খেলাফতে মজলিসের থেকে একজন অংশগ্রহণ করেছেন, জামায়াত ইসলামের উত্তর এবং দক্ষিণ মহানগর থেকে মিছিল নিয়ে গিয়েছে এবং তাদের প্রতিনিধিরা সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে নিরাপদ সড়কচি আন্দোলনের যিনি চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সাহেব তিনি সেখানে আসলে উপস্থিত ছিলেন এবং তারা যদি বলেছেন যে কেউ আসলে কোনো বক্তব্য বিবৃতি দিবেন না, শুধুমাত্র জাতীয় বাইতুল মোকাররম মসজিদের যিনি খতিব মালেক সাহেব তিনি মূলত দোয়া অনুষ্ঠান এবং একটি ঘোষণা দেবেন, তারপরে মূলত আজকের যে আনুষ্ঠানিকতা সেটি তারা শেষ করবেন। তারা যদি বলছেন যে 3টা থেকে 4টা পর্যন্ত বাংলাদেশের যে মানুষ রয়েছে তারা সবাই যেন নির্বিশেষে দল মত শ্রেণী পেশা ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে এসে যেন এই গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এই ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি মানুষের পক্ষে মুসলিম উম্মার পক্ষে তারা যেন পাশে দাঁড়ান এবং এই 1টি ঘন্টা তারা যেন সড়কে অবস্থান করেন, এরকম একটি কর্মসূচির ঘোষণা আসলে আমরা দেখেছি। তারা বেশ কিছু নির্দেশনাও দিয়েছিলেন এবং সেই নির্দেশনা মোতাবেক তারা আসলে এগিয়ে গেছেন। তবে এইখানে এত মানুষের উপস্থিতি যে শব্দ আসলে সেখানে কি হয়েছে, আমরা এই মুহূর্তে ঠিক শাহবাগের একটি প্রান্তে রয়েছে, সেখান থেকে আসলে শোনা যাচ্ছে না যে কি হচ্ছে। তারপর আমরা দেখেছি এখনও বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ড বিএনপি থেকে শুরু করে জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা এখনও সেখানে মিছিল নিয়ে যাচ্ছেন। আমি প্রথমেই যেমনটা বলছিলাম, আমরা বিপুল পরিমাণ নারী শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি, সেখানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের যারা রয়েছেন তাদের উপস্থিতি দেখেছি এবং তারা যেটি বলছেন, আয়োজকরা যেটি বলছেন যে স্মরণকালে এত বড় গণজমায়েত আর হয়েছে কিনা সেটি নিয়ে তারা বারবার দাবি করেছেন যে অনেক বড় একটি গণজমায়েত তারা করেছেন। মূলত 11টা থেকেই বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, আমরা যদি বাংলা মোটরের কথা বলি, শাহবাগ থেকে বলি, বাইতুল মোকাররম মসজিদ থেকে বলি, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ নানান শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছেন। তাদের একটাই দাবি বিশ্বকে দেখিয়ে দেওয়া যে মুসলমানদের নির্যাতিতের পক্ষে সবসময় থাকতে হবে এবং মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, শোষক যারা রয়েছেন, শাসনের আসনে যারা রয়েছেন, যারা শাসন করছেন তাদের প্রতি তারা একটি উদাত্ত আহ্বান জানিয়েছেন। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের কার্যকর তার দাবি তারা যুদ্ধবিরতির যে প্রস্তাব ছিল সেটি তারা দাবি জানিয়েছেন। এর বাইরে তারা একটি বলছেন যে জাতিসংঘ বিভিন্ন সময়ে উন্নত দেশগুলোর ক্ষেত্রে যে মানবাধিকারের কথা বলে, গাজায় যখন এরকম নৃশংসতা চালানো হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নিশ্চুপ কেন সেই স্লোগান, সেই দাবিও তারা করেছেন এবং কার্যকরী একটি ভূমিকা রাখার জন্য জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন। এখন মূলত যেটি হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত যারা আসছিলেন আজকের এই গণজমায়েতে অংশগ্রহণকারী তারা বিভিন্নভাবে হেঁটে যাচ্ছেন। আমি এই দিকটার কথা সহকর্মী নাহিদ কামাল যেমনটা বলছিলেন যে শাহবাগ থেকে শুরু করে ইঞ্জিনিয়ার স্টেশন, ঢাকা ক্লাব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে তাতে যান চলাচল একদম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং এর বাইরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আগত যারা রয়েছেন তাদের পানির যে একটি ব্যাপার, খাবারের ব্যাপার সেটি আসলে স্বতঃস্ফূর্তভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের স্বতঃস্ফূর্ত আয়োজন ছিল, এখানে দল মত নির্বিশেষে সবাই মিলে এই ফিলিস্তিনিবাসী যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন, গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছেন, তারা বলছেন যে অবিলম্বে গাজার যে গণহত্যা সেটি বন্ধ করতে হবে, গাজা ইসরায়েল যে জমিকে অধিগ্রহণ করেছে সেটি বন্ধ করতে হবে, পাশাপাশি সব রকম মানবিকতার পক্ষে তারা দাঁড়িয়েছেন এবং তারা বিশ্বকে একটি বার্তা দিতে চান যে তারা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে আছেন এবং ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে যাতে প্রতিষ্ঠা পায় সবাই যদি সেই ঘোষণা দেয় সেই দাবিও তারা জানিয়েছেন।
মার্চ ফর গাজা কর্মসূচি এক কথায় জনসমুদ্রে পরিণত হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গাজায় গণহত্যা বন্ধে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে পৃথক কর্মসূচি পালন করা হয়। বরিশালের সব শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এর আগে ফরএভার লিডিং সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন গণহত্যা বন্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে নগরীর সদর রোডে মানববন্ধন করে জমিয়াতে হিজবুল্লাহ। এ সময় বক্তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। হিলিতে গাজায় গণহত্যা বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহলে হাদিস যুব সংঘ নামে একটি সংগঠন। এ সময় বক্তারা গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান। তারা শেষ করে দেয় এবং এটা যেন ফিলিস্তিনিরা তাদের হাত থেকে মুক্তি পায়, এর জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। অনতিবিলম্বে নেতানিয়াহু সরকারকে শান্তি চুক্তি মানতে বাধ্য করা হোক, ইসরায়েলকে সর্বতভাবে বয়কট করা হোক। জাতিসংঘের কাছে আমাদের আবেদন, ফিলিস্তিনিকে স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া হোক এবং অনতিবিলম্বে এই আগ্রাসন বন্ধ করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়েছে তারা জুলাই আন্দোলনকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, এই বিষয়ে সরকারের কাছে তার অবস্থান তুলে ধরেছে। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে। চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান উপদেষ্টা। জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোষরদের করা কাজ বলে আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোষর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধর নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটা পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। বর্ষবরণ উপলক্ষে নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু হয়েছে বিজু উৎসব। সূর্যোদয়ের সাথে সাথে নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে ফুল ভাসিয়েছে। ফুলবিজুর এই উৎসব পরিণত হয় মিলন মেলায়। এই ধরনের আয়োজন পাহাড়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় পাহাড়ে ফুলবিজুর আনুষ্ঠানিকতা। বন থেকে সংগ্রহ করা ফুল নিয়ে চাকমা তরুণ তরুণীরা জড়ো হন খাগড়াছড়ির মাইনী নদীর তীরে। ফুল ভাসিয়ে প্রার্থনা করা হয় গঙ্গাদেবীর উদ্দেশ্যে। এক বছরের অপেক্ষা শেষে ফুলবিজুর উৎসব পরিণত হয় মিলন মেলায়। ফুল সংগ্রহ করেছি, তারপরে গঙ্গার উদ্দেশ্যে আমরা ফুল দান করেছি, যাতে নতুন বছরটা আমাদের ভালোভাবে কাটে সবার জন্য। ফুল দিয়ে মা গঙ্গাকে দিই, আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে এসেছি, আমাদের অনেক আনন্দ লাগতেছে। উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যাতে নতুন পুরাতন বছরের অতীতকে ভুলে গিয়ে নতুন বছরে জানে সুখে শান্তিতে নিরাপদ জীবনযাপন করতে পারে। রাঙামাটিতে সকাল 7টায় কেন্দ্রীয়ভাবে শোভাযাত্রা নিয়ে রাজবন বিহার পূর্বঘাটে পানিতে ফুল নিবেদন করা হয়। এছাড়া অন্যান্য পয়েন্টে উৎসবমুখর পরিবেশে পানিতে ফুল নিবেদন করেন চাকমা সম্প্রদায়ের মানুষ। প্রথম দিন ফুলবিজু, দ্বিতীয় দিন মূলবিজু, আর তৃতীয় দিন হলো নোয়া বাজার হিসাবে আমরা ভ্রমণ করে নিই। পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে যাতে সবার সুখ সমৃদ্ধি মঙ্গল হয়, এই প্রার্থনাটা আমরা রাখি। বিজু উপলক্ষে বান্দরবনের সাঙ্গু নদীতেও নিবেদন করা হয়েছে ফুল। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব শেষ হবে 18 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেরির মাধ্যমে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নববর্ষ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বৈশাখী শোভাযাত্রার জন্য তৈরি করছেন নানা মোটিভ। এবারই প্রথম জুলাই গণ অভ্যুত্থান ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ বানানো হচ্ছে হাতের মুষ্টি। 1432 বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের এই ব্যস্ততা। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে শিক্ষার্থীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তৈরি করছেন নানা মোটিভ। বাঁশ ও কাঠের তৈরি এসব মোটিফের পাশাপাশি চলছে রং তুলির কাজ, আবার কেউ আঁকছেন ছবি।
জুলাই গণ অভ্যুত্থান ও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ হিসেবে এবার প্রথমবারের মতো বাঁশ ও কাঠ দিয়ে বানানো হচ্ছে হাতের মুষ্টি। অন্যান্য যেসব ফোক মোটিভ ইউজ করা হয় যেমন পাখি, ফুল, এগুলা ছাড়াও আমাদের এখানে এবার আমাদের শোভাযাত্রায় থাকবে ব্যাঙের বিয়ে। হাটটা হচ্ছে আমাদের সিম্বল অফ রিভলিউশনের জন্য, এটা আমরা অ্যাড করতে আছি। 13 তারিখ অবধি আমাদের এই কাজ শেষ হয় এবং 14 তারিখ আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রা নিয়ে বের হব। নববর্ষকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে থাকবে বাড়তি পুলিশ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বহিরাগত প্রবেশও থাকবে বন্ধ। পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার চাঁদে বলে ঢাকার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে অবগত করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে পুলিশ প্রশাসন এবং সহ আমাদের নিজস্ব যে নিরাপত্তা আছে, আনসার এবং আমাদের গার্ডরা উপস্থিত থাকবেন। পয়লা বৈশাখের দিন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি বিভিন্ন বিভাগের থেকেও আলাদা অনুষ্ঠানের আয়োজন থাকবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পয়লা বৈশাখকে ঘিরে চাঁদপুরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের ঘুড়ি উৎসব ও বৈশাখী মেলার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসনের আয়োজনে ঘুড়ি উৎসবে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে শহরের হাসান আলী মাঠ থেকে বৈশাখকে স্বাগত জানাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বের করা হবে আনন্দ শোভাযাত্রা। এছাড়া চাঁদপুর প্রেস ক্লাব ও উদীচীর পৃথক আয়োজনে থাকছে চিড়া, দই, জিলাপি ভোজন। পহেলা বৈশাখের দিন বিকেলে ডাকাতিয়া নদীর পাড়ে আয়োজন করা হবে ঘুড়ি উৎসবের। এছাড়া নারী উদ্যোক্তাদের নিয়ে 20 দিন ব্যাপী বৈশাখী মেলায় অংশ নিচ্ছে 29টি স্টল। প্রতি বছর ডাকাতিয়ার পারে পয়লা বৈশাখের যে উৎসব, সেই উৎসবটা হয়। তো এই বছর আসলে একটু ব্যতিক্রমভাবে উৎসবটা পালন করা হবে। জেলা প্রশাসনের আয়োজনে একটি ঘুড়ি উৎসব এখানে হবে। চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে নারী উদ্যোক্তাদের স্টল আছে, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে এখনো তৈরি হচ্ছে। সবগুলো উদ্যোক্তা স্টলই নারী উদ্যোক্তাদের। চলতি বছরের মার্চে চট্টগ্রাম বন্দর দিয়ে গত বছরের চেয়ে 12.5% বেশি পণ্যবাহী কন্টেইনার রপ্তানি হয়েছে। তবে একই সময়ে আমদানি কমেছে প্রায় 3.5 ভাগ। বন্দর ব্যবহারকারীরা বলছে, নানামুখী জটিলতা কাটিয়ে রপ্তানি স্বাভাবিক হলেও বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। চট্টগ্রাম বন্দরে চলতি বছরের মার্চ মাসে কন্টেইনার ভর্তি মোট পণ্য রপ্তানি হয়েছে 68,491 একক, যা গত বছরের একই সময়ের চেয়ে 7,739 একক বেশি। আর আমদানি কমেছে 3,562 একক। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আমদানি রপ্তানিতে যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল তা কাটতে শুরু করেছে। বাণিজ্যিক পণ্যের আমদানি কমায় কিছুটা প্রভাব পড়েছে বলে জানান তারা। এলসির এগেনস্টে যে পণ্য আসার সেগুলি কিন্তু আসছে, পণ্য কমে গেছে কমার্শিয়াল ইম্পোর্ট। তো যেটার ইম্প্যাক্ট পড়ছে, কারণ হাই ডিউটি আইটেম হচ্ছে এই কমার্শিয়াল ইম্পোর্টগুলি, তো যে কারণে রেভিনিউতেও একটা চাপ আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক নীতি নিয়ে সরকারকে বিশেষভাবে এগোনোর পরামর্শ দিয়েছেন আমদানি রপ্তানিকারকরা। বিশ্ব অর্থনীতির সংকটময় পরিস্থিতিতে ব্যবসায়ী বান্ধব নীতির আহ্বান তাদের। উন্নত দেশগুলোর সাথে বাণিজ্যিক যে সম্পর্কটা তৈরি করার, তার কিন্তু একটি নতুন মেরুকরণ কিন্তু প্রতিযোগিতা কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আমরা যদি বাংলাদেশ, আমি মনে করি, আমার একটা ব্যক্তিগত মতামত, আমাদেরও কিন্তু এখন থেকে সেই প্রস্তুতিটা নেওয়া উচিত। আমদানি রপ্তানির এমন ধারা সামলাতে যথাযথ প্রস্তুতির কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আগে যখন হয়তো জাহাজ ওয়েট করতো তখন আমাদের এতটা ইকুইপড আমরা ছিলাম না। এখন আমাদের ইয়ার্ড ফ্যাসিলিটিস বেড়েছে, আমাদের ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস বেড়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর পূর্বের তুলনায় অনেক বেশি এফিশিয়েন্ট। দেশের মোট আমদানি রপ্তানির 92 ভাগ পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এজন্য বন্দরটির সক্ষমতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গত 8 মাসে রিজার্ভে হাত না দিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে অন্তর্বর্তী সরকার। রেমিটেন্স প্রবাহ অন্তর্বর্তী সরকারের কারণেই বেড়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রামের এলজিইডি ভবনে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় তিনি আরও বলেন, আগামী দিনের সরকারের জন্য অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য রিজার্ভ রেখে যাচ্ছে।
আগে যারা ক্ষমতায় ছিলেন তারা লোভ লালসা থেকে মুক্ত হতে পারেনি, তাই তারা জনগণের টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা। এবছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না বলেও জানান তিনি। হজের জন্য 200 জন চিকিৎসক ও 1 কোটি টাকার ওষুধ পাঠানো হবে বলেও তথ্য দেন উপদেষ্টা। আমরা 8 মাস দায়িত্ব নিয়েছি, 8 মাস হলো, আমরা রিজার্ভে হাত দিই নাই। রেমিটেন্স বাড়ছে, মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। আমাদের যত লেনদেন হয়, আন্তর্জাতিক লেনদেন, কোটি কোটি টাকার লেনদেন হয়, এগুলো আমরা মার্কেট থেকে সামাল দিই। যে ছাত্ররা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের শ্রদ্ধা থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রকল্পের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে অনেক বড়, তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেক্ষেত্রে বিএনপিকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ, কখনো এই 2 দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়েছে, এমনটা আমরা প্রত্যাশাও করি না। যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, যেই ছাত্ররা এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত। বিএনপি তাদের জায়গা থেকে কিংবা বিএনপির কোনো নেতা তাদের জায়গা থেকে আরও বেশি এই দায়িত্বটি পালন করবেন, কারণ যেহেতু তারা বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। ঢাকার রামপুরা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলামকে সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। ভোরে নিউ মার্কেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার বিকেলে ল্যাপটপ মেরামতের উদ্দেশ্যে এলিফ্যান্ট রোডের একটি দোকানে যাচ্ছিলেন। মগবাজার ফ্লাইওভার থেকে নামার পথে কয়েকজন ব্যক্তির মারধরে সে অজ্ঞান হয়ে যায়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে আবারও মারধর করে। এক পর্যায়ে সে তাদের কবল থেকে পালিয়ে কয়েক ঘন্টা হেঁটে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকায় একটি চায়ের দোকানে যায়। সেখানে বাবা হারুন আর রশিদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, 5 লাখ টাকা মুক্তিপণের দাবিতে ছেলেকে অপহরণ করে দুর্বৃত্তরা। 26,000 টাকা দেওয়ার পরেও ছেলেকে ফেরত না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রামপুরা থানা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী ভিকটিম আরেফিন কামরুল ইসলাম, বয়স 17, পিতা হারুন রশিদকে উদ্ধার করি। ভিকটিমকে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওমরা শেষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে পরিবারের সঙ্গে দেখা করতে আসা যুবলীগ নেতা আব্দুল কাদের মিলনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে নোয়াখালী থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানিয়েছে, ওমরা শেষে পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। পথে চর পার্বতী ইউনিয়নের হাফেজ আব্দুর রহিম এতিমখানার সামনে দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী জোলেখা বেগম জানিয়েছেন, 5ই অগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে স্থানীয় যুবদল নেতাদের আশ্বাসে ওমরা শেষে তিনি বাড়িতে আসার পথে তাকে পিটিয়ে হত্যা করা হয়। যখন তাকে আনি বসে তখন একটু উঠে বেরোতে এরা আমার বাইকে প্রচুর মারধর করছে, আমাকে 3বার মারধর করছে। আমার মোবাইল, মানিব্যাগ সব নিয়ে গেছে, আমার মানিব্যাগ মোবাইল সব নিয়ে গেছে। নড়াইলে এক বাস চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে নড়াইল বাস টার্মিনাল এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত মোশাররফ মুন্সি মুসা নড়াইল সদর উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, মুসা টার্মিনালের একটি কক্ষে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুসার চিৎকারে অন্য শ্রমিকরা এসে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে রুবেল হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। সকালে চৌপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলমগীর হোসেন ও বাবুল।
তবে এই ঘটনায় এখনও মামলা হয়নি। এর আগে শুক্রবার রাত 11:30টার দিকে চৌপল্লী বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন রুবেল হোসেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকায় সন্ত্রাসীরা রুবেলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আধিপত্য বিস্তারের এবং মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জে 4 মাস 12 দিনে ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 11টি লোহার দান বাক্সে মিলেছে 28 বস্তা টাকা। এছাড়া স্বর্ণ, রূপা, বিভিন্ন দেশের মুদ্রা মিলেছে দান সিন্ধুকেও। এখনও চলছে গণনার কাজ। দিনভর গণনা শেষে রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। সকাল 7টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত রয়েছেন। গেল বছরের 30শে নভেম্বর এই মসজিদের দান বাক্সে 3 মাস 13 দিনে পাওয়া যায় 8,21,34,304 টাকা এবং বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণ। আছে, সকলে কাজ করছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে। কুষ্টিয়া সদরে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় প্রায় 1 ঘণ্টা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। সকাল 8টার দিকে উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, সকালে দুর্বাচারা গ্রাম থেকে একটি মোটরসাইকেল নিয়ে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে যাচ্ছিলেন। পথে বটতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় প্রায় 1 ঘণ্টা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। সাভারে চলন্ত যাত্রীবাহী বাসে ছিনতাই রোধে ঢাকা আরিচা মহাসড়কে পুলিশি চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। সকাল থেকে মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় চেকপোস্ট বসিয়ে এই কার্যক্রম শুরু করে সাভার মডেল থানা পুলিশ। এর আগে কয়েকবার ব্যাংক টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে পুলিশের টহল জোরদারের আহ্বান জানান যাত্রীরা। লক্ষ্মীপুরে কিশোর অপরাধ চক্রের উৎপাত বন্ধ ও তাদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি হয়েছে। সকালে রায়পুর উপজেলায় থানার সামনে এই কর্মসূচি পালন করে স্থানীয়রা। কর্মসূচি থেকে বক্তারা জানান, রায়পুর উপজেলার আশপাশের এলাকায় অন্তত 30 জনের একদল কিশোর অপরাধ চক্রের নেতৃত্বে দেন জুবায়ের হোসেন। দীর্ঘদিন ধরে কিশোর অপরাধ চক্রের উৎপাতে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। পাশাপাশি এসব কিশোর অপরাধ চক্রের সদস্যরা চাঁদাবাজি, ছিনতাই সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এসব চিহ্নিত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। আর এ ছিল আজকের মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।